সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। জাহেদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। শিরোনাম দেখে নিই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি প্রধানমন্ত্রী। মানবজমিন ছায়াযুদ্ধ থেকে মিসাইলের পর কি, ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ, হার্ডলাইনে আওয়ামী লীগ। সমকাল কৌশল নির্ধারণের নানামুখী তৎপরতা বিএনপির, দেশে যত অপরাধ সবই করে বিএনপি। আমাদের সময়ে জুয়ার ফাঁদে তারকাদের ডিফেক ভিডিও, ইরানে হামলা করল ইসরায়েল। যায় দিন ইরানে ইসরায়েলের হামলা, আমরা ক্ষমতায় তাই কথা বলতে পারছে বিএনপি। কালবেলা কঠোর নির্দেশনার পরও মন্ত্রী এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ। ইসরায়েলের ছোট হামলায় গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশ রূপান্তর সিন্ডিকেটই খাচ্ছে শ্রমবাজার, আন্দোলন পুনর্গঠন চায় বিএনপির শরিকরা। আলোকিত বাংলাদেশ, প্রতিশোধ হামলার রূপ দিতে পারে রণাঙ্গনে। বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। সংগ্রাম, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি। একসময় যারা ডাল ভাত খাওয়ার চিন্তা করতে পারতো না, এখন তারা মাছ, মাংস, ডিম খাওয়ার চিন্তা করে প্রধানমন্ত্রী। করতো আগুনে পুড়ছে দেশ, এবার ইরানে পাল্টা হামলা ইসরায়েলের। টিভিএস স্যাটারডে, হায়ার ট্যাক্স রেট ফর হায়ার ইকোনমিক পিপল প্ল্যান্ড ইন ফিসক্যাল ইয়ার 2025। আমার মনে হয় তামাম দুনিয়ার সংবাদ মাধ্যমের কিছু ব্যতিক্রম ছাড়া শিরোনাম হচ্ছে ইসরায়েল এবং ইরান সংকট। বাংলাদেশেও কিন্তু এর বাইরে না। বাংলাদেশের সংবাদ আমি যেগুলো পড়লাম, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ইরানের খবর আছে। তো আপনি জানেন যে এই একদিন আগে, মানে আমরা যেভাবে কথা বলছি, তখন একদিন আগে ইরানের 2টা শহরে হামলা করেছে ইসরায়েল। যদিও ইরান বলছে যে না, এটা এমন কিছুই না, এটা কি হয়েছে যে তারা আমলেই নেয় না এটাকে। যাই হোক, মার্কিন গণমাধ্যম কিন্তু এই খবরটা প্রথম দিয়েছে, যে এই হামলার খবর। যদিও আমেরিকা বলেছে যে তাদের কোনো কি ছিল না, তারা কোনো রকমের ক্লিয়ারেন্স দেয়নি ইসরায়েলকে যে ইরানে হামলা হোক। এই হলো অবস্থাটা। কোথায় যাচ্ছে এরা, ওয়ার্ল্ডের যে পরিস্থিতি, যাতে কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে খুবই ভলাটাইল বলা যাবে, মানে এমন একটা পরিস্থিতি যে কোনো কিছু ঘটতে পারে। তবে আর সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, সেটা বলাই যায় যে এক ধরনের ইতি টানার চেষ্টা অন্তত ইরানের দিক থেকে আছে। খেয়াল করি, প্রথম ইরান যখন গত শনিবার তার নিজের মাটি থেকে এবং ঘোষণা দিয়ে, একটু ডিফারেন্স আছে, ইসরায়েল কিন্তু যে সিরিয়ান কনসুলেটে হামলা হয়েছে সেই হামলার দায় ইসরায়েল স্বীকার করেনি। আজও যে ইরানের ভূমিতে হামলা হয়েছে সেটার দায়ও ইসরায়েল স্বীকার করে, কিছুই বলেনি। কিন্তু ইরান ঘোষণা করে, জানিয়ে, রীতিমতো জাতিসংঘে ব্যাখ্যা দিয়ে আর্টিকেল 51 অনুযায়ী কিভাবে সে তার নিজের ডিফেন্সের জন্য করেছে, দায়িত্ব নিয়ে এটা করেছে। ফলে ইসরায়েল রিটালিয়েট করবে কি না করলে, কতটুকু করবে, সেটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছিল। কারণ নিজের মাটি থেকে ঘোষণা দিয়ে ইসরায়েলের মাটিতে যখন অ্যাটাক ইরান করে ফেলেছে, ইসরায়েলের যে ক্ষমতার দলটা আছে, জোটটা, আই বেটার সে, মানে বলা হয় যে ইসরায়েলের ইতিহাসে এত ডানপন্থী আর কোনো সরকার ছিল না। সুতরাং নেতানিয়াহুর চাইতেও আরো বেশি ডানপন্থী লোকজন এখানে আছে, কট্টর লোকজন আছে। তারা একটা রিটালিয়েশন করতেই হবে, এই চাপ তার উপরে ছিল। এবং ভয়ঙ্কর কিছু কথাবার্তা আসছিল। ইভেন এটা শুধু ইসরায়েলের, এটা ইসরায়েলের বাইরেও কথা হচ্ছিল। আমি একজনকে গতকালও একটা প্রোগ্রামে কোট করেছি, সেটা হলো জন বোল্টন। উনি ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মতো অতি গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। উনি এর আগে আমেরিকার জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। বোল্টন সরাসরি বলছে, দিস ইজ দ্য চান্স, দিস ইজ দ্য অপরচুনিটি, ইউল হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট। গিয়ে ওদের নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো অ্যাটাক করো। সেই তুলনায় এখন পর্যন্ত আমরা বিশ্ববাসী হিসেবে, কারণ এখানে একটা অল আউট যুদ্ধ বেঁধে যাওয়া বিশ্বের জন্য একটা ডিজাস্টারাস ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত যেটা হয়েছে, ইসরায়েল এবারও যেটা রিটালিয়েট করলো, এটা খুবই সফট বলবো। ইস্পাহান শহরেরটা একটু সিগনিফিক্যান্স আছে, সেটা হলো এখানে একটা বড় মিলিটারি বেজ আছে। তার চাইতে জরুরি কথা, এখানে নিউক্লিয়ার যে ওদের এনরিচমেন্ট, ওদের যে ইউরেনিয়াম এনরিচ করেছে ওরা বোমা তৈরি করার জন্য, সেটার রিঅ্যাক্টরগুলো এখানে নাই, কিন্তু এখানে একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার আছে।
মানে একটা সিম্বলিক ভ্যালু ইসরায়েলের দিক থেকে আছে যে আমি তোমার নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস আছে সেই পর্যন্ত পৌঁছতে পারি, কিন্তু আমার ক্ষয়ক্ষতি হয় না। আর ওখান থেকে পৌঁছাতে কত সময় লাগে? এটা ডিপেন্ড করবে কি ভেহিক্যাল ইউজ করবে। ধরুন ইরান থেকে স্ট্রেইট লাইনে দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব হচ্ছে ১,৫০০ কিলোমিটার। এখন ধরুন ড্রোন আপনি যদি, যেমন ইরান যখন প্রথম ড্রোন ইউজ করলো, প্রথম যখন ড্রোন ছাড়লো ২৫০ থেকে ৩০০ কিলোমিটার, ৫ ঘন্টা লেগেছে ওগুলো উড়ে আসতে। আপনি ক্রুজ মিসাইল যদি ইউজ করেন, ক্রুজ মিসাইলেরও ঘন্টাখানেক লেগে যাবে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল যদি ইউজ করেন, এমন বেশ দ্রুত গতির ব্যালিস্টিক মিসাইল আছে, সেটা সাম 10 to 15 মিনিটসের মধ্যে রিচ করে। আমি যেটা শুনছিলাম যে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে, মানে এটাই বলছি, মানে এটা ডিপেন্ড করবে এখন কি দিয়ে করেছে। এখন ইরানের জায়গা থেকে যেটা খুবই এখন পর্যন্ত সেন্সিবল মনে হচ্ছে সেটা হচ্ছে ইরান এটাকে ডাউন প্লে করছে, যে না এটা তেমন কিছু না। ইভেন ইরান এটা স্বীকার করে নাই যে দেশের বাইরে থেকে কোনো প্রজেক্টাইল এসে তার দেশে পড়েছে। সে বলার চেষ্টা করেছে তার সীমানার মধ্যেই কোনো বিরোধী গোষ্ঠী এই কাজটা করেছে। তার মানে আসলে দেশবাসীকে সে বলার চেষ্টা করছে না ইসরায়েল আমাদেরকে অ্যাটাক করেনি, কারণ ইরানের তো নিজেরও একটা ইগোর ব্যাপার আছে, তার দেশের লোকজন আছে, এবং কট্টর নন কট্টরের প্রশ্ন আছে। মানে আমরা ইরানকে থরলি কট্টর ধরে নিলে ভুল হবে। এই সিস্টেমের মধ্য থেকেই আমরা যদি আহমেদি নেজাদের কথা বলি, আহমেদি নেজাদ অত্যন্ত কট্টর প্রেসিডেন্ট ছিলেন। আবার যদি খাতামির কথা বলি, উনি কিন্তু লিবারেল ছিলেন। এই ওদের এই সিস্টেমের মধ্যেই। সুতরাং এই মুহূর্তে রাইসির অত কট্টর মানুষটা, কিন্তু ভেতরে তো কট্টর লোকজন আছে। সুতরাং যদি আপনি স্বীকার করেন যে ইসরায়েল আমাকে অ্যাটাক করেছে, পাল্টা অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হয়। ইরানের অ্যাটিটিউড দেখে এখন মনে হয় সোফার যা যা হয়েছে এটা যদি এখানে এই পর্যায়ে শেষ হয়ে যায়, দ্যাটস ফাইন। কিন্তু জরুরি কথা, আমি মানব জমিনে একটা হেডলাইন খেয়াল করলাম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, যে ছায়াযুদ্ধের জায়গা থেকে কিন্তু বেরিয়ে গেছে। পৃথিবীর জন্য ভবিষ্যতে আশঙ্কার জায়গাটা হচ্ছে এটা। আপনি রেড লাইন দুই দেশেরই যেটা ছিল, সেই রেড লাইন দুই দেশই পরস্পর ক্রস করে ফেলেছে। আগে ইসরায়েল ইরান প্রক্সি যুদ্ধ করেছে বিভিন্ন দেশের মাটিতে। ইসরায়েল ইরানের মাটিতে গিয়ে ওদের নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে হত্যা করে এসছে, বিভিন্ন দেশে লড়াই করেছে, প্রক্সিদের সাথে হেজবুল্লাহ এখানে অ্যাটাক করেছে, আপনি লেবাননে গিয়ে ঢুকে হেজবুল্লাহর সাথে যুদ্ধ করেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি এখন পরস্পরকে অ্যাটাক করছেন নিজের মাটি থেকে। সো এই মুহূর্তে যদি এটা শান্ত হয়েও যায়, আমরা ফান করে বলি না মাঝে মাঝে জম ঘর চিনেছে, এরকম একটা ব্যাপার, যে দুই দেশকে আক্রমণ করতে পারে। এই যে এত এন্টায়ার শত্রুতা, 1979-এ ইরানের যখন ইসলামিক রেভলিউশন হলো, তার আগে তো দুই দেশ খুব বন্ধু ছিল। আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে ইরান সেকেন্ড মুসলিম কান্ট্রি যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। প্রথমটা হচ্ছে টার্কি। 79-এ ইসলামিক মানে রেভলিউশনের পর থেকে আসলে এই ঘটনাটা ঘটলো। কিন্তু এই এত বছরের মধ্যেও পরস্পরের মাটিতে, প্রথম কথা হচ্ছে দীর্ঘ একটা সময় অ্যাটাক করার ক্যাপাবিলিটি ছিল না, বিশেষ করে ইরানের। তার এরকম কোনো ভেহিক্যালে ছিল না, এমন কোনো পাল্লার মিসাইলই ছিল না যেটা ওখানে গিয়ে পৌঁছতে পারবে। কিন্তু এই পাল্লার মিসাইল এবং ড্রোন ইরানের আছে এখন থেকে আর অন্তত 15-20 বছর। কিন্তু এই সময়ের মধ্যেও তারা এই কাজটা করে নাই, কিন্তু এই কাজটা শুরু হয়ে গেল। এটা ভবিষ্যতে খুব বড় বিপদ তৈরি করতে পারে বলে আমার ধারণা। সো আমি চাইবো আপাতত এটা শেষ হোক, কিন্তু যা শুরু হয়ে গেল এরপর কি মানব জমিন যেটা লিখছে, উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, এরপর আসলে বিপদের সম্ভাবনা কোনো না কোনো পরিস্থিতিতে আবার ঘটে যেতে পারে। পশ্চিমা কিছু গণমাধ্যম তৃতীয় বিশ্বযুদ্ধের মানে একটা আশঙ্কার কথা তারা ব্যক্ত করেছে, তারা বিভিন্নভাবে রিপোর্ট করেছে। এখানে একটা জিনিস একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা দরকার, সেটা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে এটা নিয়ে দেয়ারস এ হিউজ ডিবেট। মানে জার্মানি পোল্যান্ড আক্রমণ করছে, সেটাকে ধরে ওই পয়েন্ট থেকে যখন ব্রিটেন ফ্রান্স ঘোষণা করলো, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে আমাদের যে অ্যাকসেপ্টেড পারসেপশন আছে, এটা আসলে ঠিক না বলে দাবি করেন, এবং আমি সেটার পক্ষে আছি। বলা হয় যে একটা বিশ্বযুদ্ধ আসলে হঠাৎ করে এভাবে শুরু হয় না। অনেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেন যে জাপান যখন মাঞ্চুরিয়া দখল করেছে, এটা 37 ইফ আই এম নট রং, বলা হচ্ছে ওইটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনটাকেই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হিসেবে কেউ ধরছেন, কেউ আরও পেছনেও যাওয়ার চেষ্টা করেন, সিরিয়াটাকেও তার মধ্যে ঢোকান। যদি তা নাও হয়, ওইটা মিডল ইস্টে এখন যা হচ্ছে, একটা ফুল ব্লোন থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাওয়ার আগে এই ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা। কারণ আবারও বলছি, ইরান ইসরায়েল খুব মাইনর স্কেলে, ইরানও অনেক বেশি ড্রোন বা মিসাইল 300-র বেশি পাঠিয়েছে, কিন্তু ইরানও খুবই মেজার্ড একটা স্টেপ নিয়েছে যাতে ইসরায়েল প্রায় সবগুলো ধ্বংস করে দিতে পারে, তার যাতে মেজর ক্যাজুয়ালিটি না হয়। ইরান চাইলে ইসরায়েল অনেক বেশি ক্ষতি করতে পারত, কিন্তু তারপরও ওই যে সিগনিফিকেন্স, দুইটা দেশ পরস্পরের দিকে মিসাইল ছুঁড়েছে, এটা যদি কন্টিনিউ করতে থাকে, সিচুয়েশন উইল বি সো ভলেটাইল। এবং এই দুই দেশ যদি পরস্পরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায়, তাহলে একটা রিজিওনাল ওয়ার লেগে যাওয়ার খুব বেশি প্রবাবিলিটি থাকবে, এবং সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতেই পারে। অনেক ধন্যবাদ। এবার আসি আমাদের স্থানীয় রাজনীতি।
মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। মানে রাজনৈতিক মামলা বলে কিছু কি আছে? আমরা যে প্রায় বলি যে এগুলো রাজনৈতিক মামলা, মানে আপনাকে তো আসলে কাউকে যদি রাজনৈতিকভাবে হয়রানি করতে হয় আপনাকে পেনাল কোডে থাকা কিছু একটা দিয়ে মামলা করতে হবে। ওখানে কোনো ক্যাটাগরি নাই যে বিরোধী দলীয় রাজনীতির জন্য হয়রানিমূলক মামলা, এমন কোনো ক্যাটাগরি নাই, থাকার কথাও না। এই জন্য কোনো একজন নেতার বিরুদ্ধে পেট চুরির মামলা, তোয়ালে চুরির মামলা, কিন্তু আপনাকে চুরির মামলা দিয়েছি আমি আপনাকে হয়রানি করব। বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা হয়নি, রাজনৈতিক মামলা, দুর্নীতির মামলা হয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে তো প্রত্যেকটার উদ্দেশ্য ছিল ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলা, হয়রানি করা। সুতরাং এগুলোই রাজনৈতিক মামলা। সুতরাং বিএনপির বিরুদ্ধে পোড়ানো মামলা, গাড়ি ভাঙা, ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বিরুদ্ধে ময়লা ট্রাক ভাঙার মামলা, যেটার বিচার কাজ শুরু হয়ে গেছে। এটা খালি এমনি মামলার জন্য মামলা না, ওনার এই মামলাটারই বিচার কাজ শুরু হয়েছে। এবং আমি জানি না সবাই জানেন কিনা, পত্রপত্রিকায় এটা চার্জশিটের কন্টেন্ট এসছে। মানে এখানে কিন্তু উনি হুকুমের আসামি না, এখানে উনি জনাব রুহুল কবির রিজভী এবং একজন জামাত নেতাও আছেন, তারা 15-20 জন নিয়ে মিছিল করে গিয়ে ময়লা ট্রাকের হেল্পারকে নামিয়ে পিটিয়েছেন, নিজ হাতে ওটা ভেঙেছেন। এই মামলার বিচার চলছে এখন। এই মামলাকে আপনি কিভাবে বর্ণনা করেন? আমি একটা কথা এভাবে বলার চেষ্টা করছি, ধরুন একটা তদন্ত হয়, পুলিশ একটা চার্জশিট দেয়, ওই চার্জশিটে কিন্তু শুনানি হয় আদালতে। আমরা ধরে নিলাম যে তাত্ত্বিকভাবে প্রশাসন, পুলিশ সব তো সরকারের অঙ্গ। আমাদের আদালতটা তো কাগজে কলমে আমরা বলার চেষ্টা করি একটা স্বাধীন বিভাগ। মানে ওখানকার যখন চার্জশিটের শুনানি হলো, ওই বিচারক কনভিন্সড হয়েছেন যে জনাব রিজভী এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে ময়লার গাড়ি নিজ হাতে ভাঙতে পারেন, নিজ হাতে হেল্পারকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাতে পারেন। এটা তারা বিশ্বাস করছেন এবং সেই বিচার এখনো চলছে। তো এটাই বলতে চাইছি, আসলে বাংলাদেশে এখন আপনি তো রাজনৈতিক মামলা বলবেন না, আপনি বলবেন হ্যাঁ ওনারা পিটিয়েছেন, ওনারা গাড়ি ভেঙেছেন, কিন্তু বাংলাদেশে আমি আওয়ামী লীগের কিছু কিছু মানুষজনকে আমি অন রেকর্ড জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে রিয়েলি বিলিভ যে মির্জা ফখরুল এবং জনাব রুহুল কবির রিজভী ওনারা এই কাজটা করেছেন, যে কেউ জিজ্ঞেস করতে পারেন। তো এই ঘটনাগুলো বাংলাদেশে আবহমান কাল থেকে হয়েছে, এখনো হয়। প্রধানমন্ত্রী বলছেন এগুলো আসলে এক ধরনের রেটরিক, এর বেশি কিছু না। এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হচ্ছে এবং এই সময় এসে অকল্পনীয় কতগুলো ঘটনা ঘটছে। সেটা হচ্ছে গায়েবী মামলা বলে একটা, যে এটা আওয়ামী লীগের মানে অনন্তকাল তো এই দল ক্ষমতায় থাকবে না, এই দলের সাথে একটা জিনিস ট্যাগড হয়ে গেল, গায়েবী মামলা। আগে হতো কি একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে আপনাকে হয়তো আসামি টাসামি করে দিল। এখন যেটা হয়েছে, ভয়ঙ্কর নভেম্বর বলে প্রথম আলো গত ইলেকশনের আগে, ভয়ঙ্কর সেপ্টেম্বর একটা রিপোর্ট করেছিল, যেখানে দেখিয়েছে, ওরা রিপোর্টার পাঠিয়ে দেখিয়েছে যেখানে ককটেল ফাটানো হয়েছে, যেখানে ককটেলে পুলিশ আহত হয়েছে। পুলিশ নিজে বাদী, নিজে সাক্ষী, নিজে তদন্ত করে এসব করেছে। সুতরাং এই লেভেলের হয়রানিমূলক মামলা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। কালবেলা শিরোনাম হচ্ছে কঠোর নির্দেশনার পরও মন্ত্রী এমপিদের স্বজনরা ছাড়ছেন না মাঠ। আসলে হবে না। আমি একটা জিনিস মনে করি, মানে বিখ্যাত উপন্যাস আছে না, থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড। আমি মনে করি আওয়ামী লীগের কেন্দ্র আর আসলে পেরিফেরি ধরে রাখতে পারছে না, সবকিছু ভেঙে পড়ছে, কোনো নিয়ন্ত্রণ আসলে নাই, থাকার কারণও নাই। আপনার এই ধারণাটা হলো কেন? ধারণা হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায়, ধরুন আমরা গত নির্বাচন যেটা দেখলাম, আপনি নিজেরা নির্বাচন করলেন, ঠিক আছে, আপনি একটা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে চাইলেন, সেই নির্বাচনে ক্রমাগত বলার চেষ্টা করা হয়েছে যে কোনো রকম কোনো সহিংসতা সমস্যা যাতে না হয়, জাস্ট নিজেদের মধ্যে তারা কি করেছেন আমরা দেখেছি। ওটার পর এবার উপজেলা নির্বাচন, এবং রিসেন্টলি একটা খুব আলোচিত ঘটনার কথা বলি, একজন প্রতিমন্ত্রী তার শ্যালক নির্বাচনে দাঁড়াবেন, তিনি চেয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সামহাউ সবাইকে ম্যানেজ করা গেছে, কিন্তু একজনকে যায়নি, উনি মনোনয়নপত্র কিনতে জমা দিতে গেছেন, ওনার এটা সহ্য হয়নি, ওনাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে, উনি কিন্তু আওয়ামী লীগ করেন, উনি ওখানে আওয়ামী লীগের পদধারী একজন মানুষ। তার মানে খেয়াল করুন, এত ঘটনা ঘটার পরও আপনি এগুলো বন্ধ করেননি। কেন করতে পারছেন না? আসলে বাংলাদেশে এখন ক্ষমতার কাছাকাছি কোনো একটা জায়গায় থাকা, কোনো একটা পদে থাকা, সেটা লোকাল গভর্নমেন্ট হোক, এমপি হোক, আপনি এমন বেশি পাওয়ারফুল হয়ে ওঠেন, আপনি এত কিছু অ্যাচিভ করতে পারেন, আপনি আসলে ওই জায়গা ছেড়ে দেবেন না। এমপিরা এখন কি করার চেষ্টা করছে? খুব স্বাভাবিকভাবেই, যেহেতু তার অধীনে উপজেলাগুলো আছে, কখনো কখনো দুটো, অনেক ক্ষেত্রে একটা উপজেলাও আছে, একটা কনস্টিটিউশন হয়েছে, ফলে উনি চিন্তা করেন সবসময় যে তার প্রভাব তো লাগবে ভবিষ্যতে। এবং যেটা হয়, আপনার তখন বিরোধী কেউ নাই, সো আপনি আপনাদের মধ্যে গ্রুপিং করছেন,
ফাইট করছেন। এই যে লক্ষ্মীপুরের মিস্টার তাহেরের সন্তান, লক্ষ্মীপুরে আমার চাইতে খারাপ কোনো লোক নাই, আমি দেখে নেব, এই যে হুমকি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আওয়ামী লীগের লোকজনকে দিচ্ছেন। বিএনপি ইলেকশনে যায়নি, ওনার ভগ্নিপতি দাঁড়াচ্ছেন। সো প্রত্যেকে চেষ্টা করছেন তার বলয় যতদূর নিয়ে যাওয়া যায়। প্রত্যেকে তার সন্তানকে নিয়ে আসছেন। কুমিল্লা জনাব বাহার তার কন্যাকে নিয়ে আসেননি, নিয়ে আসছেন। এই যে সিটি কর্পোরেশন ইলেকশনে প্রত্যেকে চাইছেন এই সিটি কর্পোরেশন, উপজেলা পারলে ইউনিয়নেও যাতে আমি আমার লোক নিয়ে যেতে পারি, তাতে আমি গ্যারান্টেড থাকি যে আমার প্রতিপক্ষ বলতে এখানে আমি আওয়ামী লীগকেই বোঝাচ্ছি, কেউ না আসে, আমার স্টেক পুরো থাকে। এবং আমি একটা কথা সরাসরি বলে ফেলতেই চাই, একটা রাষ্ট্রে যখন অথরিটারিয়ান শাসন ব্যবস্থা জারি হয়, প্রত্যেকে তার তার এলাকার একজন প্রধানমন্ত্রী হয়ে উঠতে চান। একজন এমপি চান তার কনস্টিটিউয়েন্সির, উনি আসলে কনস্টিটিউয়েন্সির প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করার জন্য তার ওখানকার পৌরসভা বা সিটি কর্পোরেশন যেটা বলি সেটাতে তার লোক লাগবে, উপজেলা চেয়ারম্যান তার লোক লাগবে, ইউনিয়নে তার লোক লাগবে। যদি থাকে তাহলে উনি ওই এলাকার একটা প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন। উনি তার অথরিটারিয়ান যে পাওয়ার, নোয়াখালীর একজন এমপি বলে নাই আমাকে ভোট না দিলে জনাব একরাম, রেকর্ড আছে ওনাদের, এগুলো সব কিছুর পত্র মেইন স্ট্রিমে এসছে, যে তাহলে কিন্তু আমি এখানে কোনো উন্নয়ন করবো না। আমি এই কথাগুলো আপনি এখন প্রকাশ্যে বলছেন। সো আপনি আসলে এইরকম একটা কর্তৃত্ব পরায়ণ এলাকা, যার যতটুকু জায়গা আছে যেহেতু হতে চান, সো আপনি আপনার লোক অ্যাট এনি কস্ট নিতে চান, সুতরাং আপনি পেরে আসলে আর উঠবেন না। তাইলে বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে? আমি পাল্টা একটা প্রশ্ন করি, বাংলাদেশে কি রাজনীতি আছে? আমি বাংলাদেশের রাজনীতি আসলে দেখি না, সত্যিকার অর্থে, এটা একেবারে রেটরিকলি বলছি না। বাংলাদেশে কোনো রাজনীতি আসলে এক্সিস্ট করে না। বাংলাদেশে এখন এই মুহূর্তে যেটা হয়ে দাঁড়িয়েছে, আপনি অ্যাট এনি কস্ট, একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে যিনি পারেন পাওয়ারে থাকবেন, যে যেখানে পাচ্ছেন পাওয়ারে থাকবেন, সেটা যে কোনো মূল্যে, যে কোনো কিছু করে। কারণ রাজনীতি যদি হয়, আমরা ধরে নিলাম যে বিএনপি পার্টিসিপেট করছে না, একটা দল সে তার নিজের মধ্যে একটা ফেয়ার কম্পিটিশন এনশিওর করতে পারছে না। এর চেয়ে ফ্রাস্ট্রেটিং আওয়ামী লীগের মতো দলের জন্য, আমি বারবার বলি যে ইতিহাস শেষ হয়ে যায় না, কোনো একদিন তো আমরা পেছনেও তাকাবো, এই দল ক্ষমতা থেকে যাবে আসলে কোনো একদিন, সেটা অনেক বেশি দিন পর হলেও যাবে। আমরা যখন তাকাবো দেখবো যে কি কি করেছেন তারা তাদের নিজেদের মধ্যে একটা ফেয়ার ইলেকশন, ঠিক আছে আমি নিশ্চিত করবো একটা ফেয়ার ইলেকশন হবে, সেটাতে যে জিতে আসে সবই তো আমাদেরই মানুষ, কিন্তু সেটাও করতে পারে। সুতরাং বাংলাদেশে আসলে কোনো রকম কোনো রাজনীতি নাই, জাস্ট চর দখলের মতো আপনি কতগুলো পদ দখল করার চেষ্টা করছেন, এবং দখল করতে পারলে ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক, এনিথিং। এবং আপনার পাওয়ার আপনাকে কোথায় নিয়ে যাবে? একটু যোগ করি, জনাব তাহেরের যে সন্তান আছেন, উনি একটা হত্যা মামলায় রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছিলেন। দুটো হত্যা মামলায় যাবজ্জীবন থেকে 10 বছর নিয়ে আসা হয়েছে, এবং 10 বছর উনি সাজা খাটেননি, আরো রেয়াদ দিয়ে উনি বেরিয়ে গেছেন। পত্রিকা রেকর্ড আছে উনি বিয়ে করেছেন, জেলে থাকা অবস্থায় ওনার স্ত্রী একান্তে সময় কাটিয়েছেন জেলে গিয়ে, একেবারে মেইন স্ট্রিম নিউজে আছে, আমি রেফারেন্স করতে পারি। সুতরাং আপনার যদি পাওয়ার থাকে এবং এরপর বের হয়ে আপনি আবার বলছেন, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ভিডিওটা উনি ওনার নিজের ফেসবুকে নিজে শেয়ার করেছেন, তাহলে আমরা বুঝতে পারছি তো যে রাজনীতি কি আসলে আর আছে? রাজনীতি আসলে আর নাই। আপনি তো রাজনীতি থাকলে এটুকু আপনি মনে করতেন যে এই কথা আমি বলতে পারি না, এবং এটা কেউ একজন শেয়ার করে ছেড়ে দিয়েছে, রেকর্ড করে ছেড়ে দিয়েছেন, আপনি রেকর্ড করিয়েছেন, and you posted it in your Facebook। এই হচ্ছে অবস্থা। ওয়েল, আপনি জানেন যে প্রচন্ড গরম, আর এই পটভূমিতে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তো সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি অনেক খুব কমনলি রিক্সায় চড়ি প্রচুর। আমি আজ একটা রিক্সা নিয়ে বেরিয়েছি, রিক্সা নিয়ে বেরোনোর পর একটু দূরের পথ যাব, রাজি হলেন মাঝ বয়সী একজন রিক্সা চালক। অল্প একটু দূর যাওয়ার পর উনি থেমে গেলেন, উনি বললেন ভাই আপনি আরেকটা রিক্সা নেন। আমি হঠাৎ করে আমার অস্থির লাগছে, দুপুরবেলা আমি লাঞ্চের পরের দিকে বেরিয়েছি, তো খেয়াল করে দেখলাম আসলে তো তাই। এখন আমরা হিট অ্যালার্ট দিতে পারি, আপনি আমি হয়তো চেষ্টা করতে পারি ঘরে বসে থাকবো, কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে আসলে কয়জন মানুষ? আমাদের আসলে ওই অবস্থা একেবারেই নাই। আমাদের ওই যে বললাম, আমরা আমাদের দেশটা এমন জায়গায় চলে গেছে, এই আলাপগুলো আমরা করি না। এই যে মানুষগুলোকে বাইরে কাজ করতেই হয়, না করলে তার ঘরে খাবার জুটবে না, প্রচুর শ্রমিক আছে, রাজমিস্ত্রিরা আছে, তার আসলে কোনো উপায় নেই, রিক্সা চালকরা আছে, ইনি না হয় থামলেন, ওনার হয়তো এটুকু অ্যাফোর্ডও করতে পারলেন যে আমি একটু জিরিয়ে তারপর যাব, অনেকে সেটা করতে পারে না। তো এই যে পরিস্থিতিটা আছে, এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় কিছু ক্যাম্পেইন করা এবং তাদেরকে প্রিভেন্ট করা যেতে পারে, যে তাদের ডিহাইড্রেশন প্রচুর হতে পারে, সেই ডিহাইড্রেশনটা থেকে দূর করা। ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই,
একটা মানবিক সরকার থাকলে বিভিন্ন জায়গায় আপনি এই খেটে খাওয়া মানুষদেরকে আপনি স্যালাইন দিতে পারতেন, খাবার স্যালাইন বিলি করতে পারতেন। সেটা কি আপনি করেছেন? করেন। বা আমাদের অন্য কোনো প্রতিষ্ঠান, মানে আমি প্রায় বলি যে ফিলান্থ্রপি বলে যে একটা বিষয় আছে, আমাদের এত বড় বড় গ্রুপ তৈরি হয়ে গেছে, অকল্পনীয় ধনী হয়ে গেছে, আমাদের ধনীরা এখন বৈশ্বিক মানদণ্ডেও ধনীর লিস্টে নাম ঢোকাতে শুরু করছেন। আমি কোথাও দেখি যে না ঠিক আছে আমরা এই জিনিসটা এখান থেকে রেগুলারলি বিলি করা হবে, আপনারা এখান থেকে নেন, এটা খান, একটু অন্তত ডিহাইড্রেশনটা, যদিও পানি মানে স্যালাইন খেলেই আপনার হিট স্ট্রোক হবে না তা না, ওটা অ্যাভয়েড করতে হবে, কিন্তু তারপরও তো কিছু কিছু জিনিস আপনি মিনিমাইজ করতে পারেন, আপনার উইকনেস টায়ার্ডনেস মিনিমাইজ করতে পারেন। কি কাজ করে দেশের টাকা বাইরে নিয়ে গেছে, হ্যাঁ। তো সেটাই বলছি, এখন খুবই ফ্রাস্ট্রেটিং, আমরা আসলে পেরে উঠবো না, এর মধ্যে সাফার প্রচুর মানুষ করবে, আমরা দিতে পারি। আমি কাগজে দেখছিলাম যে অভিভাবকরা দাবি তুলেছেন যে স্কুল বন্ধ করার জন্য। আমি এই একটা জিনিসকে সমর্থন করতে প্রস্তুত আছি এবং আমার কাছে মনে হয় এটা উচিত। কারণ হলো স্কুল যদি অন্তত পৃথিবীর বহু দেশে বহু জায়গায় সামার ভ্যাকেশন লম্বা হতে পারে এবং আমরা পরিস্থিতি অনুযায়ী করে দিলে অনেকগুলো লাভ আছে। একটা হলো সন্তানদের জন্য অনেক বাবা মাকে বেরোতে হয়, সন্তানরা তাদের এই লোড নেওয়ার এই হিটস্ট্রোকে কিন্তু তারা অনেক বেশি ভালনারেবল, শিশুরা তারা বেঁচে যায় এবং তাদের বের হওয়া জনিত কারণে, কম বের হওয়ার কারণে যেটা হবে রাস্তায় জ্যাম কমে যাবে, মানুষকে রাস্তায় কিন্তু কম থাকতে হবে, সুতরাং অন্যদেরও এই হিটের ক্ষেত্রে প্রভাব পড়ার ঝুঁকি কমে আসবে। আমি মনে করি এরকম কিছু হয় ভালো হবে। ধন্যবাদ। ঈদের পর তেল, আটা, পেঁয়াজের দাম বেড়েছে, মানে আমি ফেসবুকে ফান দেখছি, সেটা হলো ইরান ইসরায়েলে মিসাইল মেরেছে না, সো আমাদের তো দাম বাড়া যৌক্তিক, মানে এটা এখন ফানের বিষয় হয়ে গেছে এবং ফানটা এরকম করে একসময় বলা হতো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের খরচ তো বাংলাদেশ যোগাচ্ছে, তাই বাংলাদেশের সমস্যা হচ্ছে, এখন ওই ফান করছে এই এখনকার মধ্যপ্রাচ্যের যুদ্ধের খরচও বাংলাদেশ যোগাবে, তাই সমস্যা হচ্ছে। ফান্ডটা সরিয়ে রেখে যদি বলি, আসলে মানে সারা পৃথিবীতে এটা এখন না, এই ডাউনওয়ার্ড ট্রেন্ড, যদিও এই অ্যাটাকের পর জ্বালানির দাম একটু বাড়ার টেন্ডেন্সি আছে এবং একটা অল আউট যুদ্ধ হলে কিন্তু আসলে জ্বালানিতে, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আপনার জ্বালানি তেল পরিবহন খুবই ডিসরাপ্টেড হবে, সেটা ঝুঁকি আছে। বিশেষ করে আমাদের গার্মেন্টসের একটা মানে বড় ধরনের আশঙ্কা আছে। আর ফুয়েলের দাম যদি অনেক বেড়ে যায় তখন সবকিছুর দামই আসলে বেড়ে যায়, কিন্তু ওরকম কোনো ঘটনা মাত্র 2 দিন হলো কিছুটা ফুয়েলের দাম বেড়েছে, ক্রুডের দাম বেড়েছে, কিন্তু আমরা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ভোজ্য তেলের দাম পৃথিবীতে কমছে, সেই অবস্থায় আমরা বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়িয়েছি প্রত্যেকটা দেশে এবং খাবারের মূল্য স্থিতিশীল, এটা গত 2-2.5 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন দামে এসে স্থিতিশীল হয়েছে। ডলারের কারণে আমরা যেহেতু প্রচুর খাবার ইম্পোর্ট করি, এই যে গমের কথা বললেন, আমরা 10% মাত্র, এই যে আটার কথা বলছি, ময়দার কথা বলছি, 10% গম আমরা ইম্পোর্ট মানে উৎপাদন করি, 90% আমরা ইম্পোর্টই করি। ডলারের কারণে আমরা কিছুটা বৃদ্ধি, আমরা ইম্পোর্ট করি না এমন কি আইটেম আছে? আমি আসলে মানে খুব গর্বের যে কথাটা ছিল সেটা হচ্ছে যে চাল আমরা নাকি স্বয়ংসম্পূর্ণ, পৃথিবীতে গত কয়েক বছরের সর্বোচ্চ মানে 3টা মোস্ট চাল ইম্পোর্টার দেশের মধ্যে বাংলাদেশ একটা, এবং বিলাসী চালও না, বাসমতি টাইপের চালে তো আছেই, এটা আমরা করি না, সাধারণ চালও আমরা এই পরিমাণে ইম্পোর্ট করি। আমরা আসলে এর বাইরে কিছু আমাদের এসেনশিয়াল জিনিস আমরা না করে থাকতে পারিনি। তো আপনি ইম্পোর্ট করার জন্য ডলারের যেহেতু বিপরীতে টাকার মূল্য পতন হয়েছে, ওই ক্ষেত্রে কিছুটা বেশি হতে পারে, কিন্তু আপনি এখন দেখতেই পারবেন দাম কত, আপনার কত হওয়া উচিত, কিন্তু কত হচ্ছে। ঘুরে ফিরে ওই একই কথা আমি বললাম, তো আপনি চাইলেও আর পাচ্ছেন না, মানে সেন্টার এখন আর ধরে রাখতে পারছে না। আপনি যে সিন্ডিকেটগুলোর কথা বলছেন যারা, এবং আমরা না এই হিসাবগুলো কম করি, আমরা ভোজ্য যে জিনিসগুলো এগুলোর অঙ্কটা বিশাল হয়ে যায়, আমরা আসলে এভাবে হিসাব করি যেহেতু করি না, অঙ্কটা অনেক বড় অঙ্ক, 1-2-3 টাকা বাড়ে কিন্তু এটা কোটি কোটি টাকা আপনার আমার কাছ থেকে চলে যায়। সো এরা এখান থেকে এই টাকাগুলো তুলে নিচ্ছে, আরও নেবে, কোনো সন্দেহের কিছু নাই, এবং সরকারও চায় বলে আমি মনে করি না, কারণ এরাই সরকার। একটা অলিগার্কিতে যেটা হয়, অলিগার্করা এতই পাওয়ারফুল থাকে, তারাই আদতে সরকার হিসাবে দাঁড়িয়ে যায়। আমরা একটা উদাহরণ দিই, যে ভারতে ইলেকশন হচ্ছে, খুবই আলোচনা হচ্ছে যেন মোদির অলিগার্কদেরকে নিয়ে। আমি কিছুদিন আগে ভারতের বিজেপি সরকারের ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়ানের একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি বিজেপির সাথে কাজ করেছেন। উনি বলছেন যে ভারতের চায়না থেকে যখন কোম্পানিগুলো সরে যাওয়া শুরু করলো, তখন এগুলো ভারত অত আসছে না, কারণ ভারতের পলিসি তৈরি হচ্ছে জনাব আম্বানি, জনাব আদানি এদেরকে সুবিধা দেওয়ার জন্য। তাতে যেটা হচ্ছে বিদেশি কোম্পানি আসছে না, এবং উনি বলছেন যে ভারত একটা অলিগার্কিতে পরিণত হয়েছে, সুতরাং ভারতে চায়নার ইনভেস্টমেন্ট অন্য কোনো দেশে যাবে,
ভারতে খুব বেশি আসবে না। একই রকম ব্যাপার, আপনার তো আমাদের এখানকার অলিগার্কিটাও আসলে দিনের শেষে আরো ভয়ঙ্কর, ওখানে তো পলিসি হেল্প করছে, এখানে বাজার থেকে চুরি হবে এবং সেগুলোর বেনিফিট বহু মানুষ পায়, এই কারণে এগুলি হওয়ার কথা। আজকে চাল, কালকে ডাল, পরশুদিন তেল, পরদিন পেঁয়াজ, কিছু না কিছু একটা তো চলবেই। মাঝখানে অসহায় জনগণ, একদম আমাদের নিয়তি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।